ছিল আরো আছে কি বলতাম আরো চাপ আয়তন রোধ চাপ x সমানুপাতিক তাপমাত্রাকে টি দ্বারা প্রকাশ করতেছি তাহলে আমরা বলতেই পারি x1 বাই x2 ইকুয়ালস টু t1 বাই t2 ওই প্রথম সূত্র এই একটা সিঙ্গেল সূত্র দিয়ে কিন্তু সব কাজ করতেছি আপাতত ঠিক আছে এখন দেখো তাপমাত্রার মধ্যে আমরা কত তাপমাত্রা ধরব একটা আদর্শ টেম্পারেচার ধরা লাগবে না তো আদর্শ টেম্পারেচারটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে প্রাণীর তৈলবিন্দু তাপমাত্রা মানে TTR যেটাকে বলা হয় 273.16 কেলভিন সো আমরা জানি না কত তাপমাত্রা মানে একটা তাপমাত্রা যেটা আমরা পরীক্ষা করতেছি ওই তাপমাত্রায় তাপমাত্রিক ধর্ম বাই ত্রৈধবিন্দুতে তাপমাত্রিক ধর্ম ইকুয়ালস টু যে তাপমাত্রায় কাজ করতেছি সেই তাপমাত্রা বাই ত্রৈধবিন্দু তাপমাত্রা এতটুকু তো ক্লিয়ার যে তাপমাত্রিক ধর্ম তাপমাত্রার সমানুপাতিক তাহলে আমরা যে কেবল এই ফর্মুলাটা শিখলাম প্রথমে সেই ফর্মুলা খাটিয়ে আমরা এটা বলতেই পারি যে তখন দেখো আমরা কি নির্ণয় করব তাপমাত্রা তাপমাত্রিক ধর্মকে কাজে লাগিয়ে তাপমাত্রা নির্ণয় করব এটা হচ্ছে x3 বিন্দুতে আমরা তাপমাত্রা পরিমাপ তখন t ইকুয়ালস টু কি হবে t ইকুয়ালস টু x by x tr into ttr এটা তো ছিল ফর্মুলা এটাই বইয়ের মধ্যে এক গাড়ি লেখাপড়া দিয়ে ভরে গেছে কিন্তু জিনিসটা আসলেই সিম্পল অত লেখার তো মানে বুঝি না জিনিসটা একটু ফিল করতে হবে আচ্ছা এই ছিল x3 বিন্দুতে তাপমাত্রা x3 বিন্দু নীতি ঠিক আছে এই ছিল আমাদের x3 বিন্দু নীতি এবার দেখো আচ্ছা একটু তোলা হোক মুছে দিলাম x3 বিন্দু এবার আসবে আমাদের দ্বিস্থির বিন্দু নীতি এটা দিয়ে মেইনলি আমাদের বেশিরভাগ হিসাব নিকাশ আমরা 9 10 এও করেছি ইন্টারে এখনো করব আশা করি তো দ্বিস্থির বিন্দু নীতি দেখো দ্বিস্থির বিন্দু দুটো বিন্দু কোন দুটো বিন্দু আমরা জানি থার্মোমিটার যখন আমরা বানানো হয় অনির্দিষ্ট একটা আপাতত ধরে নিচ্ছি সেলসিয়াস ফারেনহাইট কেলভিন রোমার র‍্যাঙ্কিং এগুলোতে আমরা বানাবো ওকে দুইটা স্থির বিন্দু কোনটা এক হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু আর আরেকটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু ঊর্ধ্ব স্থির বিন্দু হচ্ছে সেলসিয়াস স্কেলের জন্য কত 100 ডিগ্রি সেলসিয়াস 100 আর নিম্ন হচ্ছে 0 ঠিক আছে সো আচ্ছা আমি এটা দেখে নিই হ্যাঁ নিচে হচ্ছে 0 উপরে হচ্ছে 100 আসলে লিখে দেখ কত হচ্ছে ঠিক আছে দুই স্থির বিন্দু নীতি তাপমাত্রা দুই স্থির বিন্দু নীতিতে তাপমাত্রা আচ্ছা একটু আগে আমরা দেখলাম যে তাপমাত্রা সমানুপাতিক তাপমাত্রিক ধর্ম ঠিক আছে তাপমাত্রা সমানুপাতিক তাপমাত্রিক ধর্ম বা একটু আগে লিখছিলাম তাপমাত্রিক ধর্ম সমানুপাতিক তাপমাত্রা জিনিসটা কিন্তু একই আচ্ছা তাপমাত্রা যখন তাপমাত্রিক ধর্মের সমানুপাতিক হবে তাহলে তাপমাত্রার পরিবর্তন তাপমাত্রিক ধর্মের পরিবর্তনের সমানুপাতিক হবে তাহলে তাপমাত্রা যদি আমার t হয় t তাপমাত্রিক ধর্ম যদি x হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন dt তাপমাত্রিক ধর্মের পরিবর্তন dx তাহলে dt সমানুপাতিক dx ঠিক আছে এখন দেখো এই যে তাহলে আমরা কি হবে dt1 by dt2 equals to dx1 by dx2
মানে আমার DT1 মানে কি, প্রথম যে সিচুয়েশন আমার তাপমাত্রা পরিবর্তন সেটা। D2 হচ্ছে প্রথম যে সিচুয়েশন, দ্বিতীয় সিচুয়েশন, সেই সিচুয়েশনে তাপমাত্রার পরিবর্তন। আর প্রথম সিচুয়েশনে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন বাই দ্বিতীয় সিচুয়েশনে তাপমাত্রিক ধর্মের পরিবর্তন। আচ্ছা, প্রথম সিচুয়েশন আমরা কি নিব? আমাদের সুবিধার সাপেক্ষে, মানে সুবিধা অনুসারে নিব, যে অজানা তাপমাত্রা নিব। অজানা তাপমাত্রা কি? থিটা মাইনাস জানা তাপমাত্রা। কোন জানা তাপমাত্রা? নিম্ন স্থির বিন্দু তাপমাত্রা, থিটা আইস। আর নিচে দেব ওই যে একটা থার্মোমিটার আঁকানো হয়েছে বইয়ের মধ্যে, ঠিক আছে? এখানে ঊর্ধ্ব স্থির বিন্দু, এখানে নিম্ন স্থির বিন্দু, ঠিক আছে? আর এই দুটার মধ্যবর্তী যে পার্থক্য, যে ব্যবধান, সেই ব্যবধানের নাম কি ছিল জানো? সেই ব্যবধানের নাম ছিল মৌলিক ব্যবধান, তাই তো? সো আমার এটা হচ্ছে সেলসিয়াসের জন্য, এটা হচ্ছে আমার ফারেনহাইটের জন্য, এটা কেলভিন স্কেলের জন্য, এটা আমার হচ্ছে রোমার স্কেল। দুইটা আরো স্কেল আছে এই তিনটা বাদে, একটা হচ্ছে রোমার আর একটা হচ্ছে র্যাঙ্কিং। তো রোমার স্কেলে নিম্ন স্থিরবিন্দু হচ্ছে 80, আর ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে নিম্ন হচ্ছে নিম্ন হচ্ছে 0 আর ঊর্ধ্ব হচ্ছে 80। র্যাঙ্কিং এর ক্ষেত্রে নিম্ন হচ্ছে 492 আর ঊর্ধ্ব স্থিরবিন্দু হচ্ছে 672, তাই তো? 672, এটা হচ্ছে র্যাঙ্কিং, ঠিক আছে? এটা হচ্ছে মৌলিক ব্যবধান, n দ্বারা আমরা ডিনোট করি। শেষে আমরা মৌলিক ব্যবধানটাই নিচে নিব যাতে আমাদের সুবিধা হয়, কারণ আমাদের বের করতে হবে কি? অজানা তাপমাত্রা। তাহলে সেই তাপমাত্রা বাদে অন্য যত কিছু থাকবে সেগুলো তো আমাদের জানা হতে হবে, না হলে তো এছাড়া তো কোনো আমাদের এক্সট্রা করে উপায় নেই যে আমরা আরো ফর্মুলা দিয়ে আমরা বের করব, তাই না? তাহলে নিচে কি দেবো? সেই মৌলিক ব্যবধান কি ছিল? থিটা স্টিম মাইনাস থিটা আইস। আচ্ছা, ইকুয়ালস টু x মাইনাস x আইস বাই x স্টিম মাইনাস x আইস। সো এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু দেখো খুব সহজে বের করতে পারবো। এই ফর্মুলা দিয়ে ধরো তুমি একটা মানে এইচএসসি পাস করে তুমি বুয়েট টুয়েট থেকে যাই হোক উচ্চতর শিক্ষা নিয়ে একটা থার্মোমিটার বানাবে। একটা থার্মোমিটার বানাবে। এখন তুমি তোমার কাছে তাপমাত্রিক পদার্থ হিসেবে আছে ধরো পারদ থাকতে পারে। সেই তোমার পরিবর্তন সব খেয়াল করে তো তুমি একটা নির্দিষ্ট থার্মোমিটার বানাচ্ছ, তখন তোমার এই জিনিসটা কাজে আসে, এই ফর্মুলাটা কাজে আসে। সো এগুলো নিয়েও ম্যাথ আছে, ম্যাথ আমি বলছি তো পার্ট 2, পার্ট 3, পার্ট 4 আকারে আসবে সেগুলো, ততক্ষণ অপেক্ষা করো। আচ্ছা, এবার এগুলো তোমার তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যার পরে আর কি আছে এর মাঝখানে? আচ্ছা, আদর্শ গ্যাসীয় সমীকরণটা বাদ চলে গিয়েছিল। এটা যখন লিখেই ফেললাম তাহলে ফর্মুলাটা লিখে দিই, C/5 equals to F minus 32/9 equals to K minus 273 by কত 5 equals to রোমারের ক্ষেত্রে কি হবে? রোমার ধরেছি রোম মাইনাস নিম্ন স্থিরবিন্দু বাই 80, ঠিক আছে? আর র্যাঙ্কিং এর ক্ষেত্রে কি হবে? মাইনাস 492, এখানে শূন্য আছে, যাই হোক 672 মাইনাস 492, ক্যালকুলেশন করে কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এই অধ্যায় থেকে আমরা কি জানতাম? আদর্শ গ্যাসের সমীকরণ কি ছিল? আদর্শ গ্যাসের সমীকরণ ছিল PV equals to nRT। আশা করি উপরে তোমরা দেখতে পাচ্ছ না, আরেকবার নিচে লিখে দিই, PV equals to nRT, তাই তো? PV equals to nRT। এখন দেখো প্রথম যে সূত্র শিখছিলাম, মানে এতক্ষণ কিন্তু ওই সূত্র দিয়ে সব হয়ে যাচ্ছে, এটাও আশা করি ওই সূত্র দিয়েই হয়ে যাবে, যে PV equals to nRT। এখন আমরা বিভিন্ন রাশির সাথে বিভিন্ন চলকের সাথে বিভিন্ন চলকের সমীকরণ সম্পর্ক বের করব। আচ্ছা, প্রথমে আমরা P এর সাথে V এর সম্পর্ক নির্ণয় করি। দেখো P এর সাথে V এর সম্পর্ক যখন নির্ণয় করব
তখন আমার পি ভি বাদে সবগুলো রাশিকে ধ্রুবক ধরে নিতে হবে, ঠিক আছে? পি ইকুয়ালস টু কি হয়, পি ইকুয়ালস টু এন আর টি বাই ভি। কি বললাম, পি এর সাথে ভি এর সম্পর্ক, তাহলে পি আর ভি বাদে অন্য সবগুলো কনস্ট্যান্ট, অন্য সবগুলো কনস্ট্যান্ট ধরলে কি হবে, পি সমানুপাতিক 1/v যখন এন আর টি কনস্ট্যান্ট। দেখো ওই একই সূত্র দিয়ে এটাও হয়ে গেল। আর সবথেকে মজার বিষয় হলো এটাই হচ্ছে বয়লের সূত্র। বাস্তব আদর্শ গ্যাস সমীকরণ থেকে বেরিয়ে আসলো বয়লের সূত্র। তাহলে P1/P2 ইকুয়ালস টু V2/V1। এখন V1 বিভিন্ন সাপেক্ষে, V2 বিভিন্ন রকমের পরিবর্তন হতে পারে। যেমন ধরো তোমার তুমি এখানে একটা বেলুন নিলে, ঠিক আছে, বেলুন ধরো আমি একটা বেলুন ধরে আছি, ঠিক আছে, এখন এই রুমের তাপমাত্রা তুমি বাড়াতে থাকবে, সরি এখানে আমি ভুল করলাম, সরি B সমানুপাতিক 1/v, মানে এর মানে কি, চাপ বাড়বে, বা আমি উল্টা ভাবে লিখতে পারি যে V সমানুপাতিক 1/p। তাহলে চাপ বাড়লে আয়তন কমবে, চাপ কমলে আয়তন বাড়বে। সিম্পল হিসাব। তুমি যদি এখন একটা তুমি একটা সিলিন্ডার নাও, ঠিক আছে, তুমি একটা সিলিন্ডার নাও, সিলিন্ডারে তুমি চাপ দিয়ে থাকো, যদি সেটা নড়াক্ষম হয়, মানে যদি নড়াচড়া করতে পারে, তুমি যখন চাপ দিবে তখন পিস্টনটা দেবে যাবে না, পিস্টনটা যখন দেবে যাবে, এটা একটা সেই সিলিন্ডার, এখানে আমার পিস্টন, এখানে যখন তুমি চাপ দিবে তখন পিস্টনটা এখানে চলে আসবে। আগে ছিল কোথায়, এখানে ছিল, তাই তো, এখন আসছে কোথায়, এখানে। তাহলে ভিতরকার আয়তন কমে গেল না, কমে গেল। তেমনি ভাবে তুমি যখন চাপ কমিয়ে দেবে, যে প্রেসার দিচ্ছ না, তখন অটোমেটিকলি ভিতরকার যে গ্যাসগুলো আছে সেগুলো তো উপরের দিকে ধাক্কা দেবে, তাই তো, তখন আবার সেটা ব্যাক করবে, এর আয়তন বেড়ে যাবে। চাপ কমলে আয়তন বাড়বে, চাপ বাড়লে আয়তন কমবে। আশা করি এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা নেই। তাহলে এটা কি ছিল, বয়লের সূত্র। দেখো ওই এক ফর্মুলা দিয়ে সব সূত্র বের হবে। এবার দেখো আমি বের করব পি এর সাথে টি এর সম্পর্ক, ঠিক আছে, পি এর সাথে টি এর সম্পর্ক। তাহলে এগুলো সব ধ্রুবক, তাহলে কি পি সমানুপাতিক টি। আচ্ছা পি সমানুপাতিক টি, এটা কার সূত্র ছিল, যখন আয়তন স্থির, গেলুসকের সূত্র নেবে, আমি সঠিকভাবে জানতে, গেলুসকের সূত্র মনে হয়। তাহলে P1/P2 ইকুয়ালস টু T1/T2, তাই তো, এটা গেল। এবার আমরা দেখবো যে আয়তনের সাথে তাপমাত্রার কি সম্পর্ক আছে। দেখো আয়তনের সাথে তাপমাত্রা, তাহলে বাদ বাকিগুলো ধ্রুবক। V সমানুপাতিক T যখন P N R সব কনস্ট্যান্ট। আর সবথেকে মজার বিষয় হলো এর নামই হচ্ছে চার্লসের সূত্র, ঠিক আছে, যে তাপমাত্রা বাড়লে আয়তন বাড়বে, তাপমাত্রা কমলে আয়তন কমবে। এখন একটা তোমরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, যে তুমি যদি একটা ফাঁকা বোতল, প্লাস্টিকের বোতল, মোটামুটি পাতলা, ধরো এই একটা প্লাস্টিকের বোতল, ঠিক আছে, তো এটা খালি, এটা জল আছে, এখন এটা খালি, চিন্তা করবে যে খালি বোতল, ফ্রিজ আছে বাসাতে, বাসার ফ্রিজের মধ্যে রেখে দেবে, ওকে, তখন তুমি দেখবে কি এই বোতলটা একবার এরম হয়ে গেছে, এরকম চুপসে গেছে, ঠিক আছে। আবার যখন তুমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবে তখন খেয়াল করবে জিনিসটা আস্তে আস্তে, মানে জিনিসটা এরকম হয়ে গেছে। ফ্রিজ থেকে বের করার পর দেখবে এরকম, ফ্রিজ থেকে আনার পর কিছুক্ষণ রেখে দিলে জিনিসটা আবার এরকম হয়ে যাবে, মানে আয়তনটা আবার বেড়ে যাবে। এই কারণে ফ্রিজের তাপমাত্রা কম, ফলে আয়তন কমে যাবে, আর ফ্রিজের থেকে বের করে আনার পর তাপমাত্রা বৃদ্ধি পাবে, আয়তন বৃদ্ধি পাবে। সিম্পল ব্যাপার, এটাই কিন্তু চার্লসের সূত্র, ঠিক আছে। তখন আমরা লিখতে পারি V1/V2 ইকুয়ালস টু T1/T2। ভালো কথা। এবার দেখো PV ইকুয়ালস টু nRT। এবার চিন্তা করছি যে আমি আয়তনের সাথে মোল সংখ্যা চিন্তা করব, যে আমি যদি গ্যাসের মোল সংখ্যা বাড়িয়ে দিই তাহলে কি হবে। সিম্পল হিসাব, দেখা যাচ্ছে যে যখন আমি ভি আর এন এর সাথে সম্পর্ক বের করব তখন আমার পি আর টি, আর তো এমনিও ধ্রুবক, প্রতিটা ক্ষেত্রে আর এমনিও ধ্রুবক, আর পি আর টি আমরা কনস্ট্যান্ট দেবো, তাহলে কি হবে, পি আর টি যেহেতু কনস্ট্যান্ট তাহলে ভি সমানুপাতিক এন, মানে এন আর বাড়ালে আয়তন বাড়বে। এখন দেখো মানে জিনিসটা, আচ্ছা তার আগে দেখায়নি যে
ভি সমানুপাতিক n, তাহলে আমরা যে প্রথমে যে ফর্মুলাটা শিখেছিলাম সেই ফর্মুলায় কি শিখেছিলাম যে ভি সমানুপাতিক যদি n হয় তাহলে আমরা লিখতে পারবো v1/v2 = n1/a2। লিখে ফেলি। আমি আবারও বলতেছি, এগুলো খালি ফর্মুলা দেখাচ্ছি, এই রিলেটেড যত ম্যাথ আছে সবগুলো ম্যাথই আমরা এই প্লেলিস্টে দিয়ে দেবো। আশা করি সেগুলো তোমরা দেখে নেবে। হ্যাঁ, একটা ভিডিও তো সব হয় না, ওগুলোতে সব হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, এর এক্সাম্পল প্র্যাকটিক্যালিটি। এই বোতলটা এখন ফুললি মনে করো যে আয়তন সর্বোচ্চতে আছে। এখন ধরো বোতলটা এই অবস্থায় আছে, ঠিক আছে, গ্যাস কম ভিতরে। এখন আমি ফু দিই, ঠিক আছে, যদি আমি এখন ফু দেই তাহলে কি ভিতর থেকে মানে মুখ থেকে কার্বন ডাইঅক্সাইড দিচ্ছি, মানে কার্বন ডাইঅক্সাইড অণু তো আছে, অণুর মোল সংখ্যা বাড়তেছে। একটু আগে দেখলাম যে আয়তন মোল সংখ্যা সমানুপাতিক, মানে মোল সংখ্যা বাড়বে ফলে বোতলটা ফুল আয়তনে চলে আসবে। ওকে, তো আপাতত আজকে এইটুকুই থাক, অনেকক্ষণ ভিডিও হয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকেই। আচ্ছা, তো এরপরের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো হবে, প্রথমত এটা ছিল একটা মাত্র কেস, সেটা হচ্ছে কেস 1, যে আমি একটার সাথে একটার সম্পর্ক বের করব। এরকম আরো দুইটা কেস আছে যে একটার সাথে বিভিন্নটার সম্পর্ক বের করব। আরেকটা কেস আছে যে আমি কোনটাই কনস্ট্যান্ট ধরবো না, সবগুলোই পরিবর্তনশীল, ঠিক আছে, সেটার ক্ষেত্রে এক কেস হবে। আরেকটা আছে যে তোমার দুটা মাত্র জিনিস, ওই যে গ্যালিলিও সূত্র যেটা আছে ওই জিনিসটা নিয়ে মোট 4টা কেস হবে, ঠিক আছে। এক নাম্বার কেস আজকে শিখে গেলাম। 2 নাম্বার কেস এরকম হবে, যদি PV = nRT হয়, কেস 2 PV = nRT হলে প্রতিটার সাথে প্রতিটার সম্পর্ক দেখো, P = nRT/v। এখন টোটাল যে আমরা দেখলাম, দুটো যদি সিচুয়েশন ক্রিয়েট করা যায় তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন, P1 P2 N1 N2 V1 V2 আর তো ধ্রুবক আর বা T1 T2, এদের মাঝখানে কি সম্পর্ক হবে আমি জাস্ট করে একবার দেখে দিচ্ছি, সামনের ভিডিওতে ইন ডিটেইলস আলোচনা করা হবে। P1/P2 দেখো সমানুপাতিকের মতো, সমানুপাতিক হলে গুণ, মানে যে P1/P2 হলে N1/N2 হবে, সমানুপাতিকের মতো, মানে N1/N2 ইনটু আর ধ্রুবক T এর সাথে সমানুপাতিকের মতোই আছে কিন্তু T1/T2 ইনটু ব্যস্তানুপাতিকের মতো আছে, তাহলে V2/V1। দেখো এই জিনিসটাই মূলত কেস 2, ঠিক আছে। কেস 2 তে এরকম আলোচনা করা হবে, কেস 3 তে আলোচনা করা হবে অনুপাত হিসেবে, এগুলো ছিল গুণ হিসেবে আর একটা হবে অনুপাত হিসেবে। তো পরের ভিডিওগুলোতে কেস 2 কেস 3 কেস 4 নিয়ে আলোচনা করা হবে। তারপরে আসবে এই রিলেটেড যে ম্যাথগুলো সেগুলো, তারপর আসবে বিগত বছরের মানে ভর্তি পরীক্ষায় এই রিলেটেড যে ম্যাথে এমন ভয়ানক ঘটছে যে বুঝতেই পারবে যে এই সূত্রটা আসলে কত গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।